আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একাদশ শ্রেণীর স্টুডেন্টদের বিশেষ করে অর্থের সময় মূল্য এই অধ্যায়টি থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক থাকে যেগুলো আমাদের জানতে হয় অবশ্যই। সেগুলো অবশ্যই অ্যাপ্লাই করে দেন আমাদের প্রত্যেকটা ম্যাথমেটিক্সের প্রবলেমগুলো বের করতে হয়। শুধু এটা নয়, একজন আর্থিক ব্যবস্থাপক তার সাধারণত তার বাণিজ্যিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এই অর্থায়নের সাহায্য নিয়ে থাকে, সুযোগ ব্যয়ের ক্ষেত্রে অর্থায়নের সাহায্য নিয়ে থাকে। তারপর হলো যেটা আমরা অর্থটাকে অগ্রাধিকার দিব কেন, সে ব্যাপারে আমরা সাধারণত সিদ্ধান্ত নিয়ে থাকি। সো একটি প্রতিষ্ঠানের অর্থের সমমূল্য এটা জানতে পারলে আমাদের অন্যান্য ইম্পর্টেন্ট টপিকসগুলো, অন্যান্য উপাদানগুলো আমরা সহজেই বুঝতে পারি, জানতে পারি। সো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব একটি উদাহরণ নিয়ে আসছি। দেখো, এখানে উল্লেখ করেছে একটি উদাহরণ। এই উদাহরণটির মাধ্যমে আমরা আজকে আলোচনা করব অর্থের সমমূল্যের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে জনপ্রিয় যে মাধ্যমটি হলো সেটা হলো কিস্তির অঙ্ক, অর্থাৎ অ্যানুইটির ম্যাথমেটিক্স প্রবলেমস আজকে ইনশাল্লাহ সলভ করব। এবং ঋণ পরিশোধ সূচি যাকে বলা হয় থেকে, এখানে ঋণ পরিশোধ সূচিটা কিভাবে তৈরি করতে হয়, সাধারণত এই ধরনের অঙ্কগুলো আমাদের মাঝে মাঝে দিয়ে থাকে। সো দ্যাটস ওয়াই আজকে আমরা ঋণ পরিশোধ সূচিটা কিভাবে করবো সেই সম্পর্কে কথা বলবো। সো প্রিয় শিক্ষার্থী, ফার্স্টে আমরা দেখি, আমরা বলেছিলাম যে কিস্তির অঙ্ক সাধারণত বা কিস্তি কাকে বলে, অর্থাৎ অ্যানুইটি কাকে বলা হয় থাকে, আর কিস্তির মধ্যে কোন ধরনের উপাদান থাকে। কিস্তি সাধারণত একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যেটা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতি বছর প্রাপ্তি বা প্রদানকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় শেষে প্রাপ্তি বা প্রদানকে অ্যানুইটি বলা হয়ে থাকে। আর অ্যানুইটি সাধারণত দুই ধরনের থাকে, একটা হলো অর্ডিনারি অ্যানুইটি, একটা হলো অর্থাৎ সাধারণ কিস্তি, আর একটা হলো অগ্রিম সাধারণ বার্ষিক বৃত্তি এবং অগ্রিম বার্ষিক বৃত্তি। এই দুই ধরনের সাধারণত কিস্তির অঙ্ক থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এক ধরনের কিস্তির অঙ্ক এখানে উল্লেখ করেছে, আমরা সেই সম্পর্কে আজকে আলোচনা করি। এখানে দেখো বলেছে, জনাব আতিক 5 বছরের জন্য একটি ব্যাংক হতে 3,35,220 টাকা ঋণ নিয়েছে। অর্থাৎ ফার্স্টে সে ঋণ নিয়েছে, যেহেতু ঋণ নিয়েছে সো আমরা এই অর্থটাকে বর্তমান কাল অর্থাৎ পিবি ধরতে পারি। এখানে আগামী 5 বছর প্রত্যেক বছর শেষে সমপরিমাণ কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। আমরা বলছিলাম সাধারণত কিস্তির অঙ্কগুলোর ক্ষেত্রে সমপরিমাণ অর্থ প্রাপ্তি বা প্রদানকে সাধারণত কিস্তি ধরা হয়ে থাকে। যেহেতু প্রতি বছর সমপরিমাণ অর্থ দিব, সো এখানে আমরা এর মান অর্থাৎ পিবি অফ এর যে ফর্মুলার ক্ষেত্রে এর মানটা বের করে নিতে হবে। এখন কিস্তির মধ্যে কয় ধরনের অর্থ থাকে সেটা জানতে হবে। আমরা জানি সাধারণত কিস্তির মধ্যে দুই ধরনের অর্থ থাকে, একটি হলো প্রেজেন্স ভ্যালু অফ অ্যানুইটি, একটি হলো আসল টাকা, আরেকটি হলো সুদের টাকা। অর্থাৎ আমি যখন একটি ব্যাংক থেকে অর্থ অথবা ঋণ নিব, তখন ব্যাংকে আমার নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হবে এবং আমার আসল টাকা অর্থাৎ ব্যাংক থেকে যে অর্থটা আমি ঋণ নিয়েছি সেই টাকাটা পরিশোধ করতে হবে। সো কিস্তির মধ্যে দুই ধরনের অর্থ থাকে, একটি হলো আসল অর্থ এবং সুদের টাকা। আজকে আমরা এই দুইটা অর্থকে একত্রে থাকে যে এটাকে আলাদা আলাদা করার প্রক্রিয়াটি দেখাবো, অর্থাৎ ঋণ পরিশোধ সূচিটি দেখাবো। সো ঋণ পরিশোধ সূচির মাধ্যমে প্রকৃতপক্ষে দেখানো হয় একটি প্রতিষ্ঠানের কি পরিমাণ ঋণ প্রদান করতে হবে এবং আসল টাকার সাথে জাস্ট আমাদের এটা বের করতে হয়। সো প্রিয় শিক্ষার্থী, এখানে বলছে প্রথম কিস্তির পরিমাণ কত, 2 নম্বর বলছে ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করো। সো আমরা এই দুই ধরনের অঙ্কগুলো আজকে আমরা ইনশাআল্লাহ সলভ করব। 1 নম্বর হলো ঋণ কিস্তির পরিমাণ কত। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে উল্লেখ করি যে কি কি দেওয়া আছে উপাদানগুলো, দেখো এখানে n = 5 বছর দেওয়া আছে। দেন আমাকে পিভি বলতে বলছে বর্তমান মূল্য। সো আমাদের বর্তমান মূল্যের মধ্যে আছে 3,35,000 টাকা, 3,35,220 টাকা। এবং প্রত্যেক বছর শেষে সমপরিমাণ কিস্তি, যেহেতু সমপরিমাণ কিস্তি বলতে বলছে এ সমান হোয়াট, তাহলে এটা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। আর বছর শেষে বললে সাধারণত সাধারণ অ্যানুইটির সূত্র বসে। তাহলে এই দুইটি মান দিয়ে রাখছে। আর এরা সাধারণত এখানে সুদের হার অর্থাৎ স্পেসিফিক সুদের হার উল্লেখ করেনি। সো এখানে আমরা সুদের হার ধরে নেই, ধরি আমরা সুদের হার
সুদের হার 15%, অর্থাৎ যে কোনো একটা পার্সেন্টেজ দিয়ে আমরা অঙ্কটা শুরু করতে পারি। তাহলে এখানে আমরা সুদের হার ধরতে পারি 15%। 15% কে ওঠালে 0.15 হবে। সো আমরা এই উপাদানগুলোর মাধ্যমে আমরা এর মান বের করতে পারি। সো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি এ এর ক্ষেত্রে অর্থাৎ পিবি অফ অ্যানুইটির সূত্রটা হলো a ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস i টু দি পাওয়ার n ডিভাইডেড i। সো আমরা যদি এই মানগুলোকে সম্পূর্ণ বসাই তাহলে এখানে আসতেছে দেখো 3,35,220 টাকা a ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস i বলতে বলছে এখানে সুদের হার। সো সুদের হার আছে এখানে 15 টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড 0.15। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা টোটাল মানগুলোকে অ্যাপ্লাই করলে সহজে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির মানগুলো অর্থাৎ এ এর মান বের করতে পারি। সো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এখানে কত আসে। সো আমার এখানে আসতেছে এ এর সাথে এখানে আসতেছে 3.3522। ওকে শিক্ষার্থী, আমরা যদি এটাকে সংক্ষিপ্ত আকারে অর্থাৎ এই পাশের মানটা এখানে রেখে এটা ওই পাশে নেওয়ার পরে এটাকে যদি ভাগ করি তাহলে আসে 3,35,220 ডিভাইডেড 3.3522। তাহলে আমাদের আলটিমেটলি ফাইনাল রেজাল্ট অর্থাৎ এ এর মানটা পেয়ে যাবো। অর্থাৎ কিস্তিতে প্রতি কিস্তিতে যে পরিমাণ অর্থটা আমাকে আসল অর্থের সাথে আমার পরিশোধ করতে হবে সেই অর্থটা আমরা পাবো। তাহলে দেখা যাচ্ছে যে এখানে প্রতি কিস্তিতে প্রায় 1 লক্ষ টাকার মতো করে আমাকে দিতে হবে। সো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই 1 লক্ষ টাকার মধ্যে কিন্তু দুই ধরনের অর্থ আছে, একটি হলো আসল টাকা এবং আরেকটি ঋণের টাকা অর্থাৎ সুদের টাকা। সো আসল টাকা এবং সুদ এই দুইটা একত্রে মিলে কিস্তি তৈরি করা হয়ে থাকে। সো আমি কিন্তু এখানে জানি না কি পরিমাণ সুদের টাকা আছে আমার এখানে এবং কি পরিমাণ আসল টাকা আছে। এই দুইটা টাকাকে আলাদা আলাদা ভাগে বা আলাদা আলাদা ভাবে যদি আমরা দেখাতে পারি, এটি হলো ঋণ পরিশোধ সূচির কাজ। সো প্রিয় শিক্ষার্থী, আমরা কিস্তির পরিমাণটা আমরা বের করছি, এখন আমরা ঋণ পরিশোধ সূচি তৈরি করব। সো ঋণ পরিশোধ সূচি তৈরি করার জন্য আমাদের একটি ছক ফলো করতে হয়, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা এর মাধ্যমে আমাদের অঙ্কগুলোকে সলভ করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে ঋণ পরিশোধ সূচি তৈরি করতে পারি, যেহেতু 5 বছরের মান দেওয়া আছে। সো আমরা ঋণ পরিশোধ সূচিটা তৈরি করি। এখন ঋণ পরিশোধ সূচির ক্ষেত্রে ফার্স্টে হবে বছর। আমাদের যেহেতু এখানে 5 বছরের মান দেওয়া আছে, সো আমরা প্রথম লিখব বছর, তারপরে লিখব দ্বিতীয় নাম্বার হলো আমাদের এখানে ঋণের পরিমাণ, অর্থাৎ আমি যে পরিমাণ ঋণ করব। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যখন বছরের শুরুতে ঋণ করে থাকে, সেই বছরের শুরু ঋণের পরিমাণটা এখানে বলবে। ওকে, আমরা তৃতীয় নাম্বার হলো আমাদের এখানে কিস্তির পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ কিস্তি আমরা প্রতি কিস্তিতে পরিশোধ করে থাকি, এই কিস্তির পরিমাণটা আমরা এখানে উল্লেখ করব। তৃতীয় নাম্বার আমরা নির্ণয় করব পরবর্তীতে সুদের পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ সুদ আমাকে দিতে হবে, এবং চতুর্থ নাম্বার হবে আসল টাকা, অর্থাৎ প্রত্যেকটা কিস্তির মধ্যে কি পরিমাণ সুদ হবে, কি পরিমাণ আসল টাকা হবে সেটা আমরা বের করব, এবং সর্বশেষ বছর শেষে ঋণের পরিমাণটা আমরা বের করব। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এই কাজটি করবো ইনশাআল্লাহ।
দেখো আমরা কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি। এটা হলো 1 নাম্বার, আমাদের 2 নাম্বার দেখো এটা কিস্তির পরিমাণ আছে, তৃতীয় নাম্বার অর্থাৎ 3 নাম্বার কাজটা কি করব দেখো। এখানে হলো আমরা সাধারণত 1 নাম্বারের সাথে সুদ আছে আমাদের 15% ছিল। 1 নাম্বারের সাথে এই 15% আমরা গুণ করব, তাহলে কি আমাদের টোটাল সুদটা বের হয়ে যাবে। দেন আমরা আসল বের করব। আসলটা কিভাবে বের করছি দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে হবে 2 থেকে আমাদের 3 নাম্বার অর্থাৎ এই কিস্তির মধ্যে যে সুদের পরিমাণটা আছে এটা বাদ দিলে আসলটা বের হবে। এবং সর্বশেষ 5 নাম্বারের ক্ষেত্রে হবে আমাদের 1 থেকে এই 4 নাম্বার বাদ দিলে অর্থাৎ আসল টাকাটা বাদ দিলে বছর শেষে যে ঋণের পরিমাণটা আছে তা বের করতে পারবো। সো আমি আবার বলতেছি, ফার্স্ট হলো যেটা বছর শুরুতে ঋণের পরিমাণ, 2 নাম্বার হলো কিস্তির পরিমাণ, তৃতীয় নাম্বার সুদ অর্থাৎ এই কিস্তির মধ্যে কি পরিমাণ সুদ আছে সেটা বের হবে। পরবর্তীতে আসল টাকা বের হবে। আসল টাকা কিভাবে, কিস্তি থেকে যদি আমার সুদের টাকা বাদ দেই তাহলে আমরা আসল টাকা যাকে বলা 2 থেকে 3 অর্থাৎ এটা বাদ দিলে চতুর্থ নাম্বার বের হবে। এবং সর্বশেষ 5 নাম্বারের ক্ষেত্রে 1 থেকে 4 বাদ দেব অর্থাৎ 1 হলো বছরের শুরুতে ঋণের পরিমাণ, এ থেকে এই আসল টাকা বাদ দিলে আমার বছর শেষে ঋণের পরিমাণটা বের হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী, আমাদের বছর যেহেতু 5 বছর দেওয়া আছে, সো 1 বছর 2 বছর 3 4 এবং 5 আমরা পঞ্চম বছর পর্যন্ত শেষ বছর অঙ্কটা করব। বছরের শুরুতে আমাদের কিস্তিতে ঋণের পরিমাণ ছিল 3,35,220 টাকা, আর কিস্তি প্রতি বছর সমান ছিল অর্থাৎ 1 লক্ষ টাকা করে ছিল। সো আমরা 1 লক্ষ টাকা করে প্রতি বছর কিস্তির মান ধরি। অর্থাৎ আমাদের এই পরিমাণ কিস্তিতে, প্রতি কিস্তিতে এই পরিমাণ অর্থ আমাদের এখানে ছিল। সো বছর শুরুতে ঋণের পরিমাণ আছে। আমরা তৃতীয় নাম্বার পরবর্তী কাজটি ছিল সেটা হলো সুদ বের করতে হবে 15%। সো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে শুরু করি। দেখো আমাদের 3,25,220 ইন্টু 15%। আমরা দেখি এখানে সুদ আসতেছে 50,283 টাকা। পরবর্তীতে বলছিলাম আমরা এই টাকা থেকে এটা বাদ দিলে আসল টাকা বের হবে। সো আমরা 1 লক্ষ টাকা থেকে এটা বাদ দিই, আমাদের আসতেছে দেখো 49,717 টাকা। সো এই টাকাটা আমরা পরবর্তী বলছিলাম যে বছরের শুরুতে ঋণ যা ছিল তা থেকে বাদ দিলে বছর শেষের পরিমাণ বের হবে। সো আমরা বছরের শুরুতে ছিল 3,35,220 টাকা বাদ দেই, তাহলে আমাদের বছর শেষে আসতেছে দেখো 2,85,503 টাকা। এইভাবে আমরা ঋণ পরিশোধ সূত্রটা তৈরি করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, বছরের শুরুতে অর্থাৎ প্রথম বছর সুদ দিতে হবে 50,283 টাকা, আসল টাকা দিতে হবে 49,717 টাকা। এভাবে প্রতি বছরে আমরা আসল এবং সুদটাকে আলাদা করতে পারি। তাহলে আমরা পরবর্তী বছরের বছর শেষে যে অর্থটা আছে এটা নিয়ে আমরা পুনরায় কি করব, আমাদের হিসাব শুরু করব। সো এর উপর আমরা 15% সুদ ধরতে পারি। আমরা যদি 15% সুদ ধরি তাহলে আসতেছে আমাদের এখানে 42,825.45 টাকা। এই টাকাটা যদি আমরা 1 লক্ষ টাকা থেকে বাদ দেই তাহলে আসে আমাদের 57,174 টাকা। 174 আমরা জাস্ট 175 টাকা, যেহেতু পয়েন্ট আছে আমরা পয়েন্টকে বাদ দিতে পারি। দেন পরবর্তীতে 5 নম্বর কাজ হলো 1 থেকে 4 বাদ, অর্থাৎ এই মানটা বাদ দিব প্রথম বছর থেকে। সো আমরা প্রথম বাদ দেই, এখানে ছিল 2,85,503 টাকা, 2,85,503 টাকা। সো প্রিয় শিক্ষার্থী, আমাদের বছর শেষে আসে 2,28,328 টাকা। সো এটা যদি পরবর্তী বছরের শুরুতে আসে 2,28,328 টাকা, এর 15% সুদ ধার্য করলে আমরা পাই
34,249 টাকা আমরা 1 লক্ষ টাকা থেকে বাদ দেই, আমাদের আসবে দেখো প্রিয় শিক্ষার্থী 65,750 টাকা। এইভাবে আমাদের প্রত্যেকটা মান আস্তে আস্তে চলে আসতেছে। দেন আমরা এই সংখ্যাটাকে আমরা বাদ দিব 2,28,328 টাকা থেকে আমরা বাদ দিতে পারি 2,28,328 টাকা। তাহলে বছর শেষে আসতেছে আমাদের 1,62,077 টাকা। এটা আমরা চতুর্থ বছর ধরি, 1,62,077 টাকা ইন্টু 15% সুদ ধার্য করলে একইভাবে আমরা দেখো প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের আসতেছে দেখো 24,386.59 টাকা। আমরা 86 কে 87 টাকা ধরি, এই টাকাটা যদি আমরা 1 লক্ষ টাকা আসল টাকা থেকে বাদ দিই তাহলে আমাদের আসছে দেখো 75,613.41 টাকা। এই টাকাটা আমরা প্রথম বছরের শুরুতে যে টাকাটা ছিল সেটা ছিল আমাদের এখানে 16,277 টাকা ছিল প্রিয় শিক্ষার্থী। 2,28,382 টাকা, 1,62,577 সরি প্রিয় শিক্ষার্থী 1,62,577 টাকা ছিল। আমরা 1,62,577 টাকা এর 15% আমরা দেখবো 1,62,577.15 24,386 টাকা, 387 টাকা, ঠিক আছে সব স্টুডেন্ট। দেন আমরা বাদ দিব 1 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা থেকে আমরা বাদ দিব 24,387 মাইনাস 1 লক্ষ টাকা, আমাদের আসছে 75,613.41 টাকা। দেন আমরা এটাকে বাদ দিব 1,62,577 এই টাকা থেকে বাদ দিলে প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের আসতেছে 86,964 টাকা। আমরা এটা কি চতুর্থ বছর, এই টাকাটা পঞ্চম বছরের শুরুতে আনলে আমরা দেখতে পারি 86,964 টাকা এর 15% আমরা সুদ ধার্য করবো। আমরা 15% সুদ ধার্য করলে আমাদের এখানে আসতেছে 13,044 টাকা। 13,044 টাকা যদি আমরা 1 লক্ষ টাকা থেকে বাদ দিই 13,044 টাকা মাইনাস 13,044 টাকা বাদ দিলে দেখো প্রিয় শিক্ষার্থী এখানে আসে 86,956 টাকা। আমরা এই টাকাটা কি ফার্স্টের বছর থেকে বাদ দিই, দেখো প্রিয় শিক্ষার্থী এখানে কোনো টাকা আমাদের অবশিষ্ট থাকে না। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে কোনো মালিক অথবা কোনো ব্যক্তি যখন ব্যাংক থেকে ঋণ নেয় তখন এই ঋণের টাকাটা অর্থাৎ ঋণের আসল টাকার সাথে সুদ দিয়ে প্রতি বছর টাকাটা জমা দিতে দিতে সর্বশেষ বছরে আর কোনো অর্থ অবশিষ্ট থাকে না। এইভাবে একটি ব্যক্তি বা কোনো আর্থিক বিশ্লেষক যে কোনো একটি প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তগুলো সে নিতে পারে, তখন সে বুঝতে পারে যে আসলে এই প্রতিষ্ঠানে কি পরিমাণ আবার সুদ দিতে হচ্ছে এবং আসল টাকাটা ফেরত দিতে হচ্ছে। আসল টাকাটা ফেরত দিতে পারে সবাই, বা এই সুদটা কি পরিমাণ তার দিতে হচ্ছে টোটাল কাউন্ট করতে পারে না বলে অনেকে আর্থিক বিশ্লেষণ করতে গিয়ে বা আর্থিক সিদ্ধান্তগুলো নিতে গিয়ে সে সমস্যার মধ্যে পড়ে। প্রিয় শিক্ষার্থী আজকে আমরা এই ঋণ পরিশোধ সূচির মাধ্যমে একটি প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করলে অর্থাৎ বাহ্যিক উৎস থেকে ঋণ নিলে বা অন্য কোনো উৎস থেকে অর্থ নিলে তখন অর্থ সরবরাহকারীদের যে পরিমাণ এক্সপেকটেশন থাকে বা যে পরিমাণ আয়ের আশা করে থাকে এটা প্রতিষ্ঠান অর্জন করতে পারবে কিনা এটা বের করা যায় ঋণ পরিশোধ সূচির মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তাছাড়াও যদি ঋণ পরিশোধ সূচির ক্ষেত্রে কোনো কনফিউশন বাজে তাহলে তোমরা এই রুলসগুলো অ্যাপ্লাই করবে। 1 নাম্বার এটা 2 নাম্বার
অর্থাৎ 2 নম্বর ছিল কিস্তির পরিমাণ, 3 নম্বর হলো 1:15%, অর্থাৎ 1 নম্বর উপাদানের সাথে এই মানের সাথে 15% গুণ করলে এগুলো বের হবে। চতুর্থ নাম্বার কি 2 থেকে 3 বাদ দেব। 2 বলতে কিস্তির পরিমাণ, 3 হলো সুদ। সো এর মধ্যে কিন্তু সুদ এবং আসল আছে, অর্থাৎ এই সুদের টাকা এই আসল টাকা দুইটা একত্রে ছিল এখানে। এটা থেকে যদি সুদের টাকা বাদ দিয়ে আমরা আসল টাকা পাবো। এটা কি দেওয়া আছে, 2 থেকে 3 বাদ দিয়েছে, দেখো এখানে 2 নাম্বার থেকে 3 বাদ দিয়েছে। লাস্ট কি 5 নাম্বার, এটা হলো 1 নাম্বার থেকে এই 4 নাম্বার বাদ দিয়েছে, অর্থাৎ 1 নাম্বার হলো কি এখানে বছরের শুরুতে ঋণের পরিমাণ, এখান থেকে যদি আসল টাকাটা বাদ দিই অবশিষ্ট কত টাকা আছে তার উপর আবার সুদ ধার্য করা হয়ে থাকে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এই বলে আজকে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।